নমস্কার, আমি প্রবীর। আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা মূলত তুলে ধরতে চলেছি ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি স্বরূপ। আমরা রয়েছি সংক্ষিপ্তধর্মী যে সমস্ত গণিতের সমস্যাগুলি রয়েছে তার প্রশ্নপত্র এবং সেই সঙ্গে সঙ্গে তার উত্তর। আমরা এই পর্বে মূলত সংক্ষিপ্তধর্মী পূর্ণমান 2 অর্থাৎ এটি আমাদের তৃতীয় পর্ব সংক্ষিপ্তধর্মী প্রশ্নের। এই পর্বে আমরা মূলত 15টি প্রশ্ন তুলে ধরব। আমরা সংক্ষিপ্তধর্মী মোট 40টি প্রশ্ন রেখেছি। যে 40টি প্রশ্ন তোমরা অনুশীলন করলেই আগামী দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় অবশ্যই 100% কমন পাবে। সেই কারণে সেই ধরনের প্রশ্ন আমরা রেখেছি এবং সেগুলির সমাধান আমরা ধীরে ধীরে করে চলেছি। এখনও পর্যন্ত 25টি প্রশ্নের সমাধান আমরা করে দিয়েছি। আজ আরও 15টি অর্থাৎ মোট 40টি প্রশ্ন। সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে সঙ্গে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এবং সেই সঙ্গে যারা নতুন এই চ্যানেলে আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো এবার আমরা শুরু করব আজকের সংক্ষিপ্তধর্মী প্রশ্নের, যাদের পূর্ণমান 2 সেই রূপ বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তাদের সমাধান। আমাদের 26 দাগের প্রশ্নে রয়েছে সামান্য ভগ্নাংশে পরিণত করো 0.272। এখানে 7 এবং 2 এর মাথায় রয়েছে পৌনঃপুনিক বা আবৃত দশমিক। এদেরকে আমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে লিখব কি না, এখানে লিখব প্রথমে 272 বাই কত না, যেহেতু দুটোর মাথায় পৌনঃপুনিক আছে তাই দুটো নয়, একটার মাথায় পৌনঃপুনিক ছিল না সেই কারণে একটা শূন্য, অর্থাৎ দশমিক বিন্দুর পর 3টে সংখ্যা রয়েছে বা অঙ্ক। সেই অঙ্ক বা সংখ্যার দেখা যাচ্ছে দুটির মাথায় পৌনঃপুনিক তাই দুটো 9 দিয়েছি এবং একটার মাথায় ছিল না তাই একটা শূন্য দিয়েছি। যার মাথায় ছিল না তাকে মূল সংখ্যা থেকে আমরা এবার বিয়োগ দেবো, অর্থাৎ 2 এর মাথায় ছিল না তাই একটা 2 বিয়োগ সমান সমান 270 বাই 990। এখন এই 0 এবং এই শূন্যতে কেটে দিলাম। এবার উপর রইল 27, অর্থাৎ লব আছে 27, হর আছে 99। 9 দিয়ে কাটলে হয় 9 3 27, 9 দিয়ে কাটলে হয় 9 11 99 সমান 3 এর 11। এই 3 এর 11 হলো আমাদের এই 26 নম্বর দাগের প্রশ্নের সমাধান। তো এই রূপে আমরা সমাধান করলেই এক্ষেত্রে 2 নম্বর আমাদের জুটে যাবে। তো এইভাবেই আমরা আমাদের পর্বটিকে এগিয়ে নিয়ে যাব। এখন আমরা 27 দাগের অঙ্কে রয়েছি। 27 দাগের বলেছে কি না, মান নির্ণয় করো। এখানে বলা আছে 0.45, এখানে 4 এবং 5 এর মাথায় পৌনঃপুনিক বা আবৃত দশমিক গুণ 0.3, 3 এর মাথায় আছে পৌনঃপুনিক। সমান দিয়ে আমরা লিখতে পারি এইভাবে 45 বাই 99। যেহেতু এখানে দশমিক বিন্দুর পর দুটো সংখ্যা রয়েছে এবং তাদের দুজনের মাথাতেই পৌনঃপুনিক বা আবৃত দশমিক রয়েছে সেই কারণে আমরা লিখেছি লব 45, হর করেছি 99। এখন গুণ 0.3, 3 এর মাথায় পৌনঃপুনিক ছিল তাই একটা 9। এখন 9 5 45, তাহলে 5 আর 3 গুণ করলে হবে 15 বাই 99। এই 15 বাই 99 হলো। এখন 99 এটাকে যদি আমরা পৌনঃপুনিক আকারে বা আবৃত দশমিকে লিখি তাহলে এটা লিখতাম কি না 0.15 এবং 1 এবং 5 এর মাথায় দিতাম আবৃত দশমিক। কারণ দশমিক বিন্দুর পর যটি সংখ্যা থাকবে তটি পৌনঃপুনিক, অর্থাৎ তটি নিচে হবে হর হবে, তটি 9। সেই কারণে যেহেতু দুটো 9 ছিল তাই দুটোর মাথাতে পৌনঃপুনিক দিলাম আমরা 0.15 এবং 1 এবং 5 এর মাথায় পৌনঃপুনিক দিলাম। ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাব আমাদের 28 দাগের অঙ্কে। 28 দাগের অঙ্কে কি রয়েছে না, সরল করো। এখানে বলা আছে 15 বিয়োগ প্রথম বন্ধনীর ভিতর রয়েছে যোগ 4 যোগ প্রথম বন্ধনীর ভিতর রয়েছে আবার যোগ 9 এর বিপরীত সংখ্যা। তাহলে এর সমাধান করলে কি পাবো না, 15 এখানে আছে বিয়োগ, এখানে যোগ 4 বন্ধনীর ভিতরে রয়েছে যোগ, এখানে রয়েছে প্লাস 9 এর বিপরীত সংখ্যা বা যোগ 9 এর বিপরীত সংখ্যা কী হবে না -9 সমান সমান দিয়ে আমরা লিখতে পারি 15 প্লাসে মাইনাসে, এখানে মাইনাস ব্র্যাকেটের বাইরে আছে ব্র্যাকেটের ভিতরে রয়েছে প্লাস, তাই প্লাসে মাইনাসে -4, প্লাসে মাইনাসে ব্র্যাকেটের বাইরে রয়েছে প্লাস ভিতরে রয়েছে মাইনাস, তাই প্লাসে মাইনাসে এক্ষেত্রেও মাইনাস সমান 15 থেকে 4 বিয়োগ গেলে হয় 11, আবার তার থেকে 9 বিয়োগ সমান সমান হলো 2। তাহলে এই হলো আমাদের 27, 28 এবং 26 দাগের অঙ্কের সমাধান। তো
তো এই রূপে আমরা যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে যা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্নপত্র এবং সেই সঙ্গে সঙ্গে তাদের সঠিক উত্তর আমরা আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরছি। এই পর্বে মূলত 15টি অঙ্ক রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই সমস্ত যে অঙ্কগুলির তার সমাধান তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং একই সঙ্গে আমরা 40টি যে মোট প্রশ্ন সেই 40টি প্রশ্ন আজ আমরা সম্পন্ন করতে চলেছি। সেই কারণে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে। এবার 29 এবং 30 দাগের অঙ্কের সমাধান করব। 29 দাগের অঙ্কে রাখা হয়েছে কি 6, 8, 10 ও 12 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 300 ও 500 এর মধ্যবর্তী। তাহলে আমাদের প্রথমেই কাজ হবে কি এই 6, 8, 10 এবং 12 এদের লসাও করা। 6, 8, 10 আর 12 এদের লসাও করব। 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। আবার 2 চালালাম, 3 নেমে গেল, 2 2 4, 5 নেমে গেল, 2 3 6। এখন 3 দিয়ে গেলে 3 1 3, 2 নেমে গেল, 5 নেমে গেল, 3 1 3। তাহলে লসাগু সমান পাচ্ছি, লসাগু সমান পাবো 2 গুণ 2 গুণ 3 গুণ 2 2 5। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 সমান 5 দুগুণে 10, 10 3 30, 30 দুগুণে 60, 60 দুগুণে হবে 120। এই 120 হলো আমাদের লসাগু। এখন আমাদের কাজ কি না, এবার বলা হয়েছে যে 300 এবং 500 এর মধ্যবর্তী সংখ্যা। এখন 300 এর গুণিতক আমরা বার করব। যে গুণিতকগুলো 300 এবং 500 এর মধ্যবর্তী হবে তাদের মধ্যে একটা সংখ্যাকে নির্ণয় করতে হবে, কারণ বলা হচ্ছে এমন একটি সংখ্যা নির্ণয় করো। তো 120 এর গুণিতক সমান 120 1 120, 120 দুগুণে হবে 240, আর 3 12 36 মানে 360, 4 12 48 মানে 480, 5 12 60 মানে 600। এখন এই 360 এবং 480 এই দুটো সংখ্যা হবে এমন যারা 6, 8, 10, 12 দ্বারা বিভাজ্য সংখ্যা, যারা 300 এবং 500 এর মধ্যবর্তী। 360 300 থেকে বড় এবং 500 চেয়ে ছোট। আবার 480 সংখ্যাটা 300 চেয়ে বড়, 500 থেকে ছোট, অর্থাৎ দুটো সংখ্যাই হতে পারে। তাহলে লিখব অতএব নির্ণীয় সংখ্যাদ্বয়, অর্থাৎ এই দুটোই আছে, আমরা তাই এই দুটো সংখ্যাকেই আমরা লিখব 360 এবং 480। তো এই হলো আমাদের 29 দাগের অঙ্কের সমাধান। ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাব আমাদের এই 30 দাগের অঙ্কে। এখানে কি বলা রয়েছে না, এখানে বলা রয়েছে একটি বিশেষ পিতলে 70% তামা ও বাকিটা 10টা আছে। 20 কিলোগ্রাম ওই রকম পিতলে উপস্থিত তামা ও দস্তার পরিমাণ নির্ণয় করো। তাহলে 70% তামা, পিতলে কি কি থাকে না, তামা এবং দস্তা। যার 70% তামা, তাহলে আমরা যদি সমগ্র অংশটাকে ধরে নিই 100%, অর্থাৎ পিতল 100% পিতলে তামা যদি থাকে 70%, বাকিটা হলো দস্তা, তাই দস্তার পরিমাণ, দস্তা সমান সমান 100 বিয়োগ 70 সমান 30%, অর্থাৎ 70% তামা এবং 30% আছে দস্তা। তাহলে এই 20 কিলোগ্রাম পিতলে তামা দস্তার পরিমাণ কত? এখন 20 কিগ্রা পিতলে তামা আছে কত না 70%, মানে 70/100, অর্থাৎ 100-র মধ্যে 70%। তাহলে 20 কিগ্রাতে কত আছে ইন্টু 20 সমান সমান 0 0 0 0, অর্থাৎ 7 দুগুণে 14 কিগ্রা। তাহলে 14 কিগ্রা আছে তামা। দস্তা কত? 20 থেকে আমরা 14 বিয়োগ করে দিতে পারি, অথবা এভাবেও লিখতে পারি যে 20 কিগ্রা পিতলে দস্তা আছে সমান সমান 30% বাই 100 গুণ 20, 0 0 0 0 কেটে দিলাম, সমান 6 কিগ্রা। তাহলে এই হলো আমাদের 30 দাগের অঙ্কের সমাধান। অর্থাৎ এইভাবে আমরা আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব আমরা মূলত যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির 2024, অর্থাৎ আগস্ট মাসে যে পরীক্ষা হতে চলেছে তার প্রস্তুতি স্বরূপ দ্বিতীয় ইউনিট টেস্টের এক প্রকার লাস্ট মিনিট এর সাজেশন স্বরূপ তোমাদের তুলে দিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য
সংক্ষিপ্তধর্মী প্রশ্ন হিসাবে মোট 40টি প্রশ্ন রেখেছি। সেই 40টি প্রশ্নের মধ্যে আমরা এখন 30তম প্রশ্ন সমাধান করে দিলাম। তো এইভাবেই আমরা এগিয়ে যাব আমাদের 40টি প্রশ্নের দিকে এবং তার সাথে সাথে তাদের উত্তর। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই সমস্ত অঙ্কগুলোর সমস্যার সমাধান তোমাদের কাছে এক প্রকার জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের বাকি অঙ্কে। এবার আমরা 31, 32 এবং 33 এই 3টি অঙ্কের সমাধান করব। আমাদের 31 দাগের অঙ্কে বলা আছে 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা লিখো যাদের গসাগু 16। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এই গসাগুকে ধরে অঙ্কটা আমরা সমাধান করব। 16 এর গুণিতক সমান সমান লিখব কি, 16 গুণিতক আমরা মূলত 50-এর উপর থেকে লিখব। তাহলে 16 × 48, 48 সংখ্যাটা 50-এর চেয়ে ছোটো, তাই 50-এর ছোটো নেব না, 50 থেকে বড় এবং 100 থেকে ছোটো সংখ্যাগুলো নেব। তাহলে পাচ্ছি 16 × 4 = 64, 16 × 5 = 80 এবং 16 × 6 = 96। এখন বলা হয়েছে যে দুজোড়া সংখ্যা লিখতে হবে, অর্থাৎ যাদের গসাগু হবে 16, তাই এই 64 এবং 80 এদের গসাগু হবে 16। আবার এই 80 এবং এই 96 এদের গসাগু হবে 16। তাহলে নির্ণীয় দুজোড়া সংখ্যা হবে সমান 64, 80 একটা জোড়া এবং 80, 96 অপর জোড়া। এই হলো দুই জোড়া সংখ্যা যারা মূলত 50 এবং 100-এর মধ্যবর্তী এবং যাদের গসাগু হলো 16। তো এইভাবে আমরা এই 31 দাগের অঙ্কের সমাধান করলাম। এবার আমরা চলে যাব আমাদের 32 দাগের অঙ্ক। বিন্দুর দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বরে আমরা লিখতে পারি বিন্দু হলো একটা ফুটকি, আমরা বলে থাকি এরূপ একটা ফুটকি। তাহলে যে কোনো জায়গায় এর অবস্থানটা কি করা যাচ্ছে, পরিলক্ষিত হচ্ছে, তাই অবস্থান জানা যায়। এর অবস্থান আছে, এর কি ন্যায়, তাহলে এর ন্যায় যেটা সেটা হলো এর না আছে দৈর্ঘ্য, না প্রস্থ, না উচ্চতা বা বেধ। তাহলে বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ থাকে না, এই হলো এর বৈশিষ্ট্য। অর্থাৎ বিন্দু দুটো বৈশিষ্ট্য হলো, এক, এর অবস্থান আছে। আমরা এরকম একটা আমাদের খাতার মধ্যে একটা বিন্দু বা ফুটকি দিতে পারি, অর্থাৎ তার অবস্থানটা পরিলক্ষিত হচ্ছে, কিন্তু এর না পাবো দৈর্ঘ্য, না পাবো প্রস্থ, না উচ্চতা বা বেধ পাবো। তো এই হলো এর বৈশিষ্ট্য। এবার 33 দাগের অঙ্ক। এখানে বলা আছে কি, এখানে বলা আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10.5 সেমি, তার ক্ষেত্রফল কত? তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বা ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি এই 10.5 তার স্কোয়ার বা বর্গ। এবার তার মানে 10.5কে 10.5 দিয়ে গুণ, 5-এ 5-এ আমরা এই ধরনের শেষে যখন 5 থাকে তার গুণ করার নিয়মটা হলো 5 × 5 = 25 এবং একই সংখ্যায় যেহেতু গুণ হচ্ছে এবং শেষে যদি 5 থাকে তাহলে আমরা 5-এ 5-এ গুণ করলাম 25, আর 10 এবং তার সঙ্গে যে 10-এর গুণ তাকে 1 বাড়িয়ে নিলাম, 10, 11, 110। এবার একটার পর দশমিক ছিল, দুটোর পর দশমিক হয়ে গেল। এত বর্গ, এককটা কি আছে, সেমি, তাই বর্গ সেমি। তাহলে যে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 10.5 সেমি, তার ক্ষেত্রফল হবে কত না 10.5-এর স্কোয়ার বা 10.5 গুণ 10.5 সমান সমান পেলাম আমরা 110.25। তো এইভাবে আমরা এখনো পর্যন্ত 33টি অঙ্কের সমাধান তোমাদের তুলে দিলাম। এবার আমরা এগিয়ে যাব আমাদের বাকি অঙ্কগুলির দিকে, অর্থাৎ আমাদের যে লক্ষ্যমাত্রা 40টি অঙ্কের, সেই 40টি অঙ্কের সমাধান, এই সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সমাধান আমরা এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি স্বরূপ তুলে দিচ্ছি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনুরোধ রাখবো। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্কে। এবার আমরা 34 এবং 35 দাগের অঙ্কের সমাধান করব। 34 দাগের অঙ্কে বলা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও।
দেওয়া আছে 0.53, 3-এর মাথায় পৌনঃপুনিক, রয়েছে 2-এর 25, রয়েছে 16-র 75, অর্থাৎ দুটি প্রকৃত ভগ্নাংশ এবং একটি রয়েছে আবৃত দশমিক ভগ্নাংশ। তো এদের আমাদের ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে মানের ঊর্ধ্বক্রমে। তাহলে এখানে আছে প্রথমে রয়েছে 0.53, 3-এর মাথায় পৌনঃপুনিক সমান লিখতে পারি 53-5/90 সমান সমান 5 × 5 = 13, 8 × 13 মানে 48/90। কাটাকুটি করলে হয় 24, 2 × 48, এটা হবে 45। এখন 3 দিয়ে কাটলে 3 × 8 = 24, 3 × 15 = 45, মানে 8-এর 15। 8-এর 15। অপর ভগ্নাংশটা আছে 2-এর 25, আর একটা ভগ্নাংশ আছে আমাদের 16-র 75, 16/75। এখন এই 15, 25 এবং 75 এদের যদি লসাগু করি তাহলে আমরা পাবো 75, অর্থাৎ 75 দিয়ে আমরা প্রতিটি ভগ্নাংশকে এখন গুণ দেব। তাহলে কি পাচ্ছি, 5, 15, 75 সমান সমান 5 × 8 = 40, 5, 25 3-এ হবে 75, মানে 3 2 হবে 6, আর 75 1 = 75, মানে হবে 16। তাহলে সবচেয়ে ছোট হিসাবে যাকে পাচ্ছি সেটা হলো 2-এর 5। অতএব সাজিয়ে পাই কি না 2-এর 5 সবচেয়ে ছোট, তার চেয়ে বড় হলো কত না এখানে পেয়েছি 16, অর্থাৎ 16/75। 2-এর 25, 2-এর 25 তার চেয়ে বড় হলো 16/75, এবং তার চেয়েও বড় হলো কি না এই 0.53, 3-এর মাথায় পৌনঃপুনিক। এইটি হবে আমাদের উত্তর। তো এই হলো আমাদের 34-এর দাগের অঙ্কের সমাধান। এইভাবে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। এবার 35-এর দাগের অঙ্ক। এখানে কি বলা আছে না একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে 1 বছর পর হবে, 1 বছর পর হবে কত? যেখানে ছিল 100 জন সেটা হয়ে যাবে 104 জন। তাহলে যেখানে ছিল 26,250 জন সেখানে কত হবে? কাটাকুটি করব, এই শূন্য কেটে দিলাম। এখন পাই দিয়ে কাটছি, 5 দিয়ে 10, 5 দিয়ে কাটলে পাবো 5 × 5 = 25, 1 26 অর্থাৎ 12, 5 × 2 = 10, 11 12, 2 25, 5 × 5 = 25। 2 দিয়ে কাটলে পাবো 2 × 5 = 10, 2 × 2 = 4, অর্থাৎ 525 × 52, 525 × 52 হবে 1 বছর পর এতজন, অর্থাৎ এদের গুণফল। 2 বছর পর অর্থাৎ 2 বছর পর জনসংখ্যা হবে সমান সমান কি লিখতে পারি না এক্ষেত্রে আমরা লিখব 100 জনের জায়গায় 104 জন, তাহলে 104/100 গুণ এই সংখ্যাটা, অর্থাৎ 525 × 52। এখন আবার কাটাকুটি করছি আমরা, পাই দিয়ে যদি কাটি, পাই দিয়ে কাটলে 5 20 100, পাই দিয়ে কাটলে এখানে পাবো 5 × 1 = 5, 0, 5 × 5 = 25। দুঃখিত, ফোন আসার কারণে আবারও আমরা অঙ্কে ফিরে আসছি। 2 দিয়ে যদি কাটি, 2 10 × 20, 2 দিয়ে কাটলে হবে 52। এবার আমরা গুণ করব 52, 52 এবং 105। এই 52 এবং 52তে গুণ করলে আমরা পাবো কি 2 2 4, 2 5 10, 5 2 10 আর 5 5 25 আর 1 26, অর্থাৎ 4 0 7 2 2704। 2704, এই 2704কে আমরা 105 দিয়ে গুণ দেব। 5 দিয়ে গুণ করলে 5 4 20, 2 নেমে গেল, 5 7 35, 5 দিয়ে 10, 3 13। এবার 10 দিয়ে গুণ, মানে এই সংখ্যাটা যেটা পেয়েছি তাকে 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ 0, 2 2 × 4, 2 5 10 0, 2 13 26, 26 আর একে হবে 27।
0 2 9 3 8 2 সমান সমান আমরা তাহলে পাচ্ছি 2 8 3 9 2 0 বাই 10 সমান 0 0 কেটে গেল সমান 2 8 3 9 2 অর্থাৎ 28,392 জন। তো এইভাবে আমরা মূলত আমাদের এই 35তম যে অঙ্ক তারও সমাধান করে দিলাম। চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। এবার আমরা 36, 37 এবং 38 এই তিনটি অঙ্কের সমাধান করব। অর্থাৎ ধীরে ধীরে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা বা এই প্রস্তুতির যে 40টি অঙ্ক তার কাছাকাছি চলে এসেছি। এইভাবেই আমরা 40টি অঙ্কের সমাধান বাড়িতেও অনুসরণ করব, তাহলেই আমাদের কাছে কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা নম্বর পেতে খুবই সহজ হয়ে যাবে। তো চলো এবার আমরা 36 দাগের অঙ্কের সমাধান করি। 36 দাগের অঙ্কে বলা রয়েছে -8 এর চেয়ে বড় 4টি ঋণাত্মক সংখ্যা লিখো। তো আমরা এইভাবে মূলত লিখে থাকি। 0 বাঁ দিকে লিখি আমরা -1 -2 -3 -4 এরূপে -5 -6 -7 -8 এভাবে লিখি। আর ডান দিকে লিখে থাকি আমরা +1 +2 +3 +4 এরূপে আমরা সংখ্যা রেখায় স্থাপন করে থাকি, মূলত এইভাবে স্থাপন করি। তো এক্ষেত্রে কি না, যত বাঁ দিকে আসবো সরে যাব তত সংখ্যাটা কী হবে, মূলত মনে রাখতে হবে ছোট হবে। এখন -8 এর চেয়ে বড়, তাহলে এই -8 এর চেয়ে যদি আরও আমরা বাঁ দিকে যেতাম তাহলে আরও সংখ্যাগুলো ছোট হয়ে যাবে, অর্থাৎ -9 -10 এরা হবে -8 এর চেয়ে ছোট। কিন্তু আমার চাই কি 4টি ঋণাত্মক সংখ্যা লিখতে হবে যারা -8 এর চেয়ে বড়। তাহলে -8 এর চেয়ে বড় -7ও বটে, -6ও বটে, -4ও বটে, -5ও বটে, -3ও বটে, -2ও বটে, -1ও বটে। যেহেতু ঋণাত্মক চেয়েছে তাই এই সংখ্যাগুলোর থেকে আমরা যে কোনো 4টি সংখ্যা নিয়ে নিতে পারি। তাহলে নির্ণীয় সংখ্যাগুলি হবে সংখ্যা 4টি হবে সমান সমান দিয়ে লিখতে পারি কত, -7 -6 -5 -4 এরা হলো -8 এর চেয়ে বড়। এই গেল আমাদের 36 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাবো আমাদের 37 দাগের অঙ্ক। রেখা এবং রেখাংশের দুটি পার্থক্য। রেখা এবং রেখাংশের দুটি পার্থক্য আমরা কি লিখতে পারি না, রেখার মূলত দুটি রেখাংশের দুটি প্রান্ত রেখা থাকে। এই হলো রেখা আর এটা হলো রেখাংশ। যেখানে এর প্রান্ত রেখা আছে বা সীমা আছে, তাহলে রেখাংশের সীমা আছে কিন্তু রেখার কোনো সীমা থাকে না। 2 এই রেখাংশটা নির্দিষ্ট পরিমাপ আছে, কিন্তু রেখাংশের নির্দিষ্ট পরিমাপ আছে কিন্তু রেখার কোনো পরিমাপ নেই। বা প্রান্তবিন্দু আছে, এর প্রান্তবিন্দু আছে, দুটো প্রান্তবিন্দু, কিন্তু রেখার কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে রেখাংশের নির্দিষ্ট পরিমাপ আছে, কিন্তু রেখার কোনো পরিমাপ নেই, নির্দিষ্ট পরিমাপ নেই। এই হলো আমাদের 37 দাগের অঙ্কের সমাধান। তাহলে কি বললাম না, রেখাংশের সীমা আছে, রেখার কোনো সীমা নেই। রেখাংশের নির্দিষ্ট পরিমাপ আছে, প্রান্ত রেখা আছে, কিন্তু রেখার নির্দিষ্ট প্রান্ত রেখা বা নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। এবার আমাদের 38 দাগের অঙ্ক। এখানে বলা আছে +5 ব্র্যাকেটের ভিতর রয়েছে প্লাস ব্র্যাকেটের ভিতর রয়েছে -3 প্লাস ব্র্যাকেটের ভিতরে আছে +2 সমান কত। অর্থাৎ একটা যোগ অঙ্ক আমাদের করতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করবো না, +5 প্লাসে মাইনাসে -3 প্লাসে প্লাসে +2 সমান, এক্ষেত্রে যোগের কাজ প্রথমে করবো, অর্থাৎ 5 আর 2 যোগ করলে হবে 7 বিয়োগ 3 সমান 4। এইভাবে আমরা আমাদের 38 দাগের অঙ্কেরও সমাধান করে দিলাম।
এরকমভাবে আমরা আমাদের 40টি যে অঙ্ক তার সমাধান করতে চলেছি। একদম আমরা আমাদের এই পর্বের শেষ পর্বে চলে এসেছি, তথা আমাদের সমগ্র যে 40টি অঙ্কের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এই 40টি প্রশ্নের উত্তর তোমাদের কাছে আগের থেকেই তোমরা যদি পেয়ে যাও এবং সেই সঙ্গে সঙ্গে যদি তোমরা অনুসরণ করো, তাহলে অবশ্যই আগামী 2024-এর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা, তা অত্যন্ত শুভ হতে চলেছে তোমাদের জন্য। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী দুটি অঙ্কে, অর্থাৎ এই পর্বের শেষ দুটি অঙ্ক। এবার আমরা চলে এসেছি এই পর্বের তথা আমাদের যে 40টি অঙ্কের লক্ষ্যমাত্রা ছিল, সেই 40টি অঙ্কের আমরা আমাদের বোর্ডে টুকে নিয়েছি। এবার সেই 40টি অর্থাৎ 39 এবং 40 এই দুটি অঙ্কেরও সমাধান করে দেবো। তাহলেই আমরা আমাদের সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্নের লক্ষ্যমাত্রা 40টি ছিল তা পূরণ হয়ে যাবে। এবং সাথে সাথে মনে রাখতে হবে যে আমরা আরও একটা ধাপ আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা অতিক্রম করে যাব। সেই কারণে অবশ্যই এই ভিডিওগুলো দেখার সাথে সাথে ঘরেতে এই অঙ্কগুলিকে পুনরায় আরও 1 থেকে 2 বার অনুশীলন করে নিলেই অঙ্কগুলো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা যেমন দেখতে হবে, তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত অঙ্কগুলো আমরা এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার তুলে ধরেছি তাও তোমাদের একবার করে চোখ বুলিয়ে নিতে হবে। তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর এই দিনে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো 39-এর অঙ্কে বলা আছে তোমাদের লাইব্রেরিতে 2100টি বই আছে, যত বই আছে তার 30% বই আরও কেনা হলো, কতগুলি বই কেনা হলো ও মোট বইয়ের সংখ্যা কত? তাহলে এই 2100 বই ছিল, তার 30% বই কেনা হলো। তাহলে কেনা বই সমান সমান লিখব 2100 ছিল, তার 30% কেনা হয়েছে, 30/100 সমান সমান কত হচ্ছে? 0 0 2 0 কেটে দিলাম। তাহলে 21 দিনে হলো 63, 630টি, অর্থাৎ 630টি বই আরও কেনা হলো। এখন মোট বইয়ের সংখ্যা, মোট বই সমান সমান এই 2100 যোগ 630 সমান 0 করতে 0, 3 0 0 6 আর এই 1 7, এটা হবে 2, অর্থাৎ 730টি। তাহলে মোট বইয়ের সংখ্যা হলো 730টি, আর নতুন বই কেনা হয়েছে 630টি। এই হলো আমাদের 39 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের 40 তথা এই পর্বের একদম শেষ অঙ্কটিতে। কি রয়েছে? যে কোনো দুটি সংখ্যার গসাগু 6 আর লসাগু দেওয়া আছে 36 হলে সম্ভাব্য সংখ্যা জোড়া কি কি হবে? এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমেই কাজ এই লসাগুকে গসাগু দিয়ে ভাগ, অর্থাৎ 36কে 6 দিয়ে ভাগ করব। সমান সমান কি পাবো? সমান সমান পাবো আমরা 6। এখন এই 6 কোন কোন সংখ্যার গুণফল 6 হবে? না, 1 গুণ 6 সমান 6 আর 2 গুণ 3 সমান 6। আমাদের কাজ হবে তাহলে সম্ভাব্য সংখ্যাগুলি কি কি হবে? অতএব সম্ভাব্য সংখ্যা জোড়া হবে সমান কি লিখব? এখানে আছে তার মানে 1 এবং 6, এই 1কে এই গসাগু 6 দিয়ে গুণ করব। 1 গুণ 6 সমান 6, আর দ্বিতীয় কি রয়েছে? 6, 6কে 6 দিয়ে গুণ সমান 36। তাহলে এক জোড়া হবে 6 এবং 36, অপর জোড়া হবে কি? 2 আর 3 রয়েছে, অর্থাৎ 2 দিয়ে গুণ করব 6কে, 12, আর 3 গুণ 6 সমান হবে 18। এই দুই জোড়া সংখ্যা অর্থাৎ 6 এবং 36 এদের গসাগু হবে 6 আর লসাগু হবে 36, 12 এবং 18 এদের গসাগু হবে 6, লসাগু হবে 36। এই সম্ভাব্য দুই জোড়া সংখ্যা। তো এই হলো আমাদের 40 তথা এই পর্বের তথা সমগ্র যে লক্ষ্যমাত্রা সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের অর্থাৎ পূর্ণমান 2-এ যে সমস্ত অঙ্কগুলি ছিল, যে 40টি অঙ্কের, সেই 40টি অঙ্ক আমরা সম্পূর্ণ করে দিলাম। এইভাবেই আমরা বাড়িতে এই 40টি অঙ্ককে কম কম করে প্রতিদিন 8টা কি 10টা করে অঙ্ক অনুশীলন করব। তাহলেই আমাদের কাছে এই 40টি অঙ্ক এবং সেই সঙ্গে সঙ্গে এই ধরনের যে কোনো অঙ্ক আসুক না কেন সমাধান করা যাবে, অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা এক প্রকার সহজসাধ্য হয়ে উঠবে। তো সেই কারণে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সঙ্গে বলবো আগামী পরীক্ষা তোমাদের শুভ হোক এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।